নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমরা যারা ডব্লিউবিপি এসআই এবং রাজ্যের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য ভীষণই হেল্পফুল আজকের এই ক্লাসটি, যেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। তো তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ক্লাসটি দেখবে। তাহলে চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, দ্বিখণ্ডিত নামে একটি বিতর্কিত বই, এই বইটি কার লেখা, কোন লেখিকার লেখা? এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, তসলিমা নাসরিন। বাংলাদেশের একজন লেখিকা তসলিমা নাসরিন, তিনি কিন্তু এই বইটি রচনা করেছেন। এবার আমরা জেনে নেব তার লেখা আরও কিছু কাব্যগ্রন্থ, যেমন রয়েছে লজ্জা, আমার মেয়েবেলা। এগুলো কার লেখা? এগুলো কিন্তু তসলিমা নাসরিনের লেখা। আচ্ছা, চলো পরবর্তী প্রশ্ন। ডবল ফল্ট কোন খেলার সাথে জড়িত? ডবল ফল্ট এই শব্দটি, এটি কিন্তু লন টেনিস খেলার সঙ্গে যুক্ত একটি শব্দ। এবার দেখো, খেলা রিলেটেড আরও কিছু শব্দ আমরা জেনে নেব। পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসে, যেমন ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত শব্দগুলো যেমন রয়েছে ডাক, গুগলি, স্ট্যাম্প, বিমার ইত্যাদি কিন্তু রয়েছে। তবে দেখো, হকি খেলার সঙ্গে যুক্ত শব্দ স্ন্যাপশট, বোর্ডিং, ফেস অফ। ফুটবল খেলার সঙ্গে যুক্ত শব্দ যেমন রয়েছে ব্যাকপাস, অফসাইড এবং ড্রামি রান ইত্যাদি কিন্তু রয়েছে। আচ্ছা, উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি? এটাও সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লখনৌ। এবার দেখো, এই যে লখনৌ শহরটি, এটি গোমতী নদীর তীরে অবস্থিত। মনে রাখবে, নদীকেন্দ্রিক শহরগুলো কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে কোন মাসে আউশ ধান রোপণ করা হয়ে থাকে? ভারত হচ্ছে কৃষিকেন্দ্রিক দেশ, তো এখানে তিন ধরনের ধান চাষ করা হয়ে থাকে, আউশ, আমন, বোরো। এবং আউশ ধান কিন্তু দেখবে মার্চ এবং জুন মাসে সাধারণত কিন্তু রোপণ করা হয়ে থাকে। এবং দেখো, জেনে নিব কোন সময়ে কাটা হয়। সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু কাটা হয়। এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্স ডব্লিউবিপি কোশ্চেনে কিন্তু এসেছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের রাজ্যগুলির রাজ্যপালেরা নিযুক্ত হন কার দ্বারা? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি দ্বারা। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এবার এই যে দেখো, ভারতের রাষ্ট্রপতি যে রাজ্যপালকে নিযুক্ত করে কোন সংবিধানের ধারা অনুযায়ী? এটা হচ্ছে সংবিধানের 155 নং ধারা, যেখানে কিন্তু ভারতের রাষ্ট্রপতি রাজ্যের রাজ্যপালকে কিন্তু নিযুক্ত করে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন রাজ্য প্রথম 100% এলপিজি সংযোগের ব্যবস্থা করেছে? এলপিজি, যার সম্পূর্ণ নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এই যে ব্যবস্থা করেছে কিন্তু হিমাচল প্রদেশ সরকার। পরবর্তী প্রশ্ন দেখো, ফিরোজ শাহ কোটলা ময়দান বা ক্রিকেট স্টেডিয়ামটি কোথায় অবস্থিত? দেখো অপশনগুলোর মধ্যে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দিল্লিতে। দিল্লিতে কিন্তু এই ক্রিকেট স্টেডিয়াম কিন্তু অবস্থিত। এছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম, এগুলো কিন্তু রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ইতিহাস থেকে কোশলের বর্তমান নাম কি? কোশল হচ্ছে একটি ষোড়শ মহাজনপদের মধ্যে একটি। এই যে কোশল, এর বর্তমান নাম হচ্ছে অযোধ্যা। কোথায় অবস্থিত? এটি কিন্তু উত্তরপ্রদেশ রাজ্যে কিন্তু অবস্থিত। আচ্ছা, এবার আরও কিছু জায়গা এবং তাদের বর্তমান নাম কিন্তু আমরা জেনে নেব। প্রত্যেকটি নাম কিন্তু ইম্পর্টেন্ট। যেমন দেখো, পাটলিপুত্রের বর্তমান নাম কি? পাটনা, বিহারে অবস্থিত। মৎস্যর বর্তমান নাম কি? দেখো জয়পুর। মাদ্রাজের বর্তমান নাম রয়েছে তামিলনাড়ু। কাশীর বর্তমান নাম বারাণসী। মগধের বর্তমান নাম দক্ষিণ বিহার। কলিঙ্গর হচ্ছে উড়িষ্যা। মহীশূরের রয়েছে কর্ণাটক এবং দাক্ষিণাত্যের বর্তমান নাম হচ্ছে দক্ষিণ ভারত। প্রত্যেকটি নাম কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বেঙ্গল হরকড়া একটি দৈনিক সংবাদপত্র। এই যে বেঙ্গল হরকড়া সংবাদপত্র, এটির প্রবর্তক কে? দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর অপশন এ, ঈশ্বরচন্দ্র গুপ্ত কিন্তু এই পত্রিকার প্রবর্তক। এবার আমরা জেনে নেব আরও কিছু পত্রিকা এবং তাদের প্রবর্তকের নাম। যেমন দেখো, সন্দেশ পত্রিকার প্রবর্তক হচ্ছে নলিনী দাস। বঙ্গলক্ষ্মী রয়েছে গুরুসদয় দত্ত। বঙ্গদর্শনের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তত্ত্ববোধিনী পত্রিকার রয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ প্রভাকরের রয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। বেঙ্গল গেজেট পত্রিকার রয়েছে জেম অগাস্টাস। সমাচার দর্পণে রয়েছে জন ক্লার্ক মার্শম্যান। এরা হচ্ছে এই সমস্ত সংবাদপত্রের প্রবর্তকের নাম। প্রত্যেকটি নাম কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, অমর্ত্য সেন ভারতীয় অর্থনীতিবিদ। এই অমর্ত্য সেন ভারতের অর্থনৈতিক উন্নতিতে কিসের উপর জোর দেওয়ার কথা বলেছে? দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শিক্ষা। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, তাই শিক্ষা উন্নতি হলে সমস্ত দিক উন্নতি হবে। তাই তিনি কিন্তু শিক্ষা উন্নতির কথা কিন্তু বলেছে, মনে রাখবে। এবার এই যে অমর্ত্য সেন, এই অমর্ত্য সেন বলেছেন, দেশে নারী শিক্ষার বিকাশ বাড়লে জন্মহার কমবে।
অর্থাৎ দেশের জন্মহার কমলে কিন্তু দেশের শিক্ষার বিকাশ আপনা আপনি বৃদ্ধি পাবে, তিনি কিন্তু এটি কিন্তু বলেছেন। পরবর্তী প্রশ্ন দেখো, কি নিয়ে থমাস কাপের প্রতিযোগিতা হয়ে থাকে? এই যে থমাস কাপ, এই থমাস কাপ হচ্ছে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। এটি কিন্তু ছেলেদের ব্যাডমিন্টন কাপ বা প্রতিযোগিতার একটি আসর, সেটা হচ্ছে নাম কি? থমাস কাপ। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, শান্তিপূর্ণ জালিয়ানওয়ালাবাগের বিপুল জনতার মধ্যে জেনারেল ডায়ার কেন গুলি চালিয়েছেন? জেনারেল ডায়ারের নির্দেশে কিন্তু জালিয়ানওয়ালাবাগের কিন্তু গুলি চালানো হয়েছে। তার কারণটা কি ছিল দেখো অপশনগুলোর মধ্যে, আগে অপশনগুলো আমরা ভালো করে পড়ে নিব। তার মধ্যে দেখো রয়েছে ভারতীয়দের শাস্তি দেওয়ার জন্য, সামরিক বিধি ভঙ্গের জন্য, সন্ত্রাস ও ভয় সৃষ্টি করার জন্য, না জনতার ভিড় ছত্রভঙ্গ করার জন্য। এটার মূল কারণ হচ্ছে ভারতীয়দের মনে সন্ত্রাস এবং ভয় সৃষ্টি করার জন্য কিন্তু ড্রায়ার কিন্তু এই কাজটা কিন্তু করেছে। এবার এই যে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল, আমরা সালসহ মনে রাখবো। দেখো 1919 সালের 13ই এপ্রিল কিন্তু এই ঘটনাটি হয়েছিল। কোথায় হয়েছে? পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে কিন্তু এই ঘটনাটা হয়েছে, যেখানে কিন্তু বিপুল জনতার মিছিল শান্তিপূর্ণভাবে অস্ত্রহীনভাবে তারা কিন্তু একটা জমায়েত করেছিল, যেখানে কিন্তু জেনারেল ডায়ার সন্ত্রাস এবং ভয় সৃষ্টি করার জন্য কিন্তু গুলি চালিয়েছে। ঠিক আছে, এবং এই যে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছে, এরই প্রতিবাদে সৈফুদ্দিন কিচলু এবং সত্যপাল চৌধুরীর গ্রেপ্তারের প্রতিবাদে তারা কিন্তু এই মিছিল করেছিল। আচ্ছা, এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে যে মিছিলটা হয়েছিল তার কারণটা কি দেখো, সৈফুদ্দিন কিচলু, সত্যপাল চৌধুরী, হ্যাঁ, ভারতীয় বিপ্লবী প্রতিবাদী, এদেরকে গ্রেপ্তার করা হয়েছিল বলে এই প্রতিবাদ কিন্তু করা হয়েছিল। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। পরবর্তী প্রশ্ন দেখো, মৌমাছি, মৌমাছির বিজ্ঞানসম্মত নাম কি? ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এপিস ইন্ডিকা হচ্ছে মৌমাছির বিজ্ঞানসম্মত নাম। এবার আরও কিছু নাম আমরা জেনে নেব। যেমন দেখো, রুই মাছের বিজ্ঞানসম্মত নাম লোবিও রোহিতা, কাতলা রয়েছে কাতলা কাতলা, ভেটকি রয়েছে ল্যাটোস ক্যালকেরিফার, গলদা চিংড়ি রয়েছে মাইকোব্যাকটেরিয়াম জেনবার্গি, শিঙি রয়েছে সাইপ্রিনাস। নামগুলো কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? অপশনগুলোর মধ্যে ভারতের বৃহত্তম উপহ্রদের নাম হচ্ছে চিল্কা। চিল্কা হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ। এই রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কি পয়েন্টস আমরা জেনে নেব। যেমন দেখো, ভারতের দীর্ঘতম খাল, সেটার নাম কি? রাজস্থান খাল বা ইন্দিরা গান্ধী ক্যানেল। এটা কিন্তু 989 কিমি জুড়ে রয়েছে। তারপরে দেখো, ভারতের দীর্ঘতম মন্দিরের বারান্দা রয়েছে রামেশ্বরমের অনাথস্বামী মন্দিরের বারান্দা, 1220 কিমি। তারপরে দেখো, এটা কিন্তু অবস্থিত কিন্তু তামিলনাড়ুতে। তারপর ভারতের দীর্ঘতম যে বাঁধ রয়েছে, যেই বাঁধটার নাম হচ্ছে হীরাকুদ বাঁধ, 75.6 কিলোমিটার। এটা কিন্তু মহানদীর উপর নির্মিত হয়েছে। তারপর ভারতের দীর্ঘতম যে হিমবাহ, সেটার নাম কি? দেখো সিয়াচেন হিমবাহ। ভারতের দীর্ঘতম রেলওয়ে ব্রিজের নাম হচ্ছে কেরালার কোচিতে অবস্থিত ভেম্বানাথ লেকের উপর ভেম্বানাথ রেলওয়ে ব্রিজ। ভারতের দীর্ঘতম যাত্রী রেলবাহী রেলপথ রয়েছে জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত। পর্বে দেখো, ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোথায় রয়েছে? উত্তরপ্রদেশের গোরক্ষপুর। তারপর ভারতের দীর্ঘতম নদীর নাম গঙ্গা।
ভারতের দীর্ঘতম সড়ক পথের নাম হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। প্রত্যেকটি নাম কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, লোকসভার বিরোধী নেতা কার সমান পদমর্যাদা ভোগ করে থাকেন? তিনি কিন্তু ভারতীয় যে কেন্দ্রীয় মন্ত্রী রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর পদাধিকারের যে সমস্ত পদমর্যাদার যে রয়েছে সেই সমস্ত কিছু ভোগ করে থাকেন। এবার দেখো কি পয়েন্টসগুলো কি রয়েছে। দেখো, লোকসভার প্রথম স্পিকার কে? তিনি কিন্তু জি.ভি. নভলঙ্কার। তবে দেখো, সর্বাধিক সময় ধরে লোকসভার স্পিকার পদে ছিলেন কে? বলরাম জাখর। প্রথম বাঙালি স্পিকার কে ছিলেন? ইম্পর্টেন্ট কিন্তু, সোমনাথ চ্যাটার্জি ছিলেন প্রথম লোকসভার বাঙালি স্পিকার। তবে দেখো, প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? মীরা কুমার। বর্তমান স্পিকার পদে কে রয়েছে লোকসভার? তিনি কিন্তু ওম বিড়লা। তবে দেখো, প্রথম দলিত সম্প্রদায়ের স্পিকার কে ছিলেন? জে.এম.সি. বালাযোগী। পরবর্তী প্রশ্ন, লুধিয়ানার সাথে কোন শিল্প সংযুক্ত? লুধিয়ানা পাঞ্জাবের, এই লুধিয়ানার সঙ্গে কিন্তু যুক্ত যে শিল্পটি সেটির নাম হচ্ছে পশম বয়ন শিল্প। পরবর্তী প্রশ্ন দেখো, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। কর্কট ক্রান্তি রেখা ভারতের কতগুলো রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে? এটি কিন্তু ভারতে 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু বিস্তৃতি হয়েছে। এবার জেনে নেব এই 8টি রাজ্য কি কি। দেখো, কর্কট ক্রান্তি রেখা যে বিস্তৃত হয়েছে 8টি রাজ্য, তার মধ্যে প্রথম যে রাজ্যটি সেটার নাম হচ্ছে গুজরাট। আর যে জায়গাটা স্পেসিফিকের উপর দিয়ে বিস্তৃত হয়েছে তার নাম হচ্ছে জাজদান। এবার দেখো, আরও 7টি রাজ্য আমরা জেনে নেব। যেমন রয়েছে কি কি দেখো, রাজস্থানের কালিঞ্জরের, মধ্যপ্রদেশে রয়েছে সাজাপুর, ছত্তিশগড়ের সোনাহাট, ঝাড়খণ্ডের লোহারদাগা, পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর নদিয়া, ত্রিপুরার উদয়পুর, মিজোরামের হচ্ছে চম্পাই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে প্রথম যুক্ত ফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে ছিলেন? দেখো, যুক্ত ফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি, অজয় কুমার মুখোপাধ্যায়। তিনি কিন্তু আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? দেখো, প্রফুল্ল ঘোষ। প্রশ্নটি আসে পরীক্ষায়। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে প্রফুল্ল ঘোষ, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, ভারতের একক বৃহত্তম শিল্পের নাম কি? ভারতের এককভাবে বৃহত্তম শিল্পের নাম হচ্ছে গিয়ে কার্পাস বয়ন শিল্প, মনে রাখবে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো, আরও কিছু শিল্প এবং শিল্প কেন্দ্রগুলো কোথায় অবস্থিত সেগুলো আমরা জেনে নিব। রেল ইঞ্জিন নির্মাণ শিল্প কেন্দ্র রয়েছে কোথায়? পশ্চিমবঙ্গে যেমন চিত্তরঞ্জনে, ঝাড়খণ্ডে রয়েছে জামশেদপুরে, এছাড়া উত্তরপ্রদেশের বারাণসীতে। অটোমোবাইলে রয়েছে জামশেদপুর, কলকাতা, মাদ্রাস এবং মুম্বাইতে। বিমান নির্মাণ শিল্প রয়েছে বেঙ্গালুরু, নাসিক, কানপুর এবং হায়দ্রাবাদে। জাহাজ নির্মাণ শিল্প দেখো কোথায় রয়েছে? বিশাখাপত্তনম, কোচিন। বাইসাইকেল নির্মাণ শিল্প রয়েছে চেন্নাই, আসানসোল, ফরিদাবাদ, গুয়াহাটি, কানপুরে। এবং ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প রয়েছে কিন্তু রাঁচিতে। পরবর্তী প্রশ্ন দেখো, নেতাজি দ্য ফরগেটেন হিরো এই চলচ্চিত্রের পরিচালক কে? দেখো, এই চলচ্চিত্রের পরিচালক হচ্ছে অপশন সি, শ্যাম বেনেগাল, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধ কোন নদীর তীরে বোধিপ্রাপ্ত হয়েছে? তিনি যে নদীর তীরে সেটার নাম হচ্ছে নৈরঞ্জনা নদী। কোন নদী? নৈরঞ্জনা। এবার পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে দেখো, বৌদ্ধ 4টি সম্মেলন কিন্তু হয়েছে। এবার এই যে 4টা সম্মেলন হয়েছে সেটা আমরা কার আমলে হয়েছে, কোথায় হয়েছে, কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছে আমরা জেনে নেব। দেখো, প্রথম বৌদ্ধ সম্মেলন যেটা কিন্তু 483 খ্রিস্টপূর্বাব্দে হয়েছে রাজগৃহতে, এবং অজাতশত্রুর রাজত্বকালে কিন্তু হয়েছে। তারপরে দেখো, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন বৈশালীতে হয়েছে 383 খ্রিস্টপূর্বাব্দে, কালাশোকের সময় কিন্তু হয়েছিল। তৃতীয় বৌদ্ধ সম্মেলন এটি কিন্তু পাটলিপুত্রে হয়েছে, সভাপতি ছিলেন উদয়গুপ্ত এবং অশোকের রাজত্বকালে কিন্তু এটি হয়েছে, সাল ছিল 72 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো, চতুর্থ সম্মেলন, শেষ সম্মেলন, বৌদ্ধ সম্মেলন, এটি কাশ্মীরে হয়েছে, মতান্তরে জলন্ধরে হয়েছে। এর সভাপতি ছিল বশিমুত্র এবং সম্রাট কনিষ্কের আমলে কিন্তু এই চতুর্থ বৌদ্ধ সম্মেলন কিন্তু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, ঝুম বলতে কি বোঝায়? দেখো, ঝুম বলতে বোঝায় এক ধরনের চাষ, ধান চাষের সঙ্গে কিন্তু যুক্ত, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে এই ধরনের ঝুম চাষ কিন্তু করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? সেটা হয়ে যাবে অপশন এ, সঠিক উত্তর, গুজরাট রাজ্যে। এবার এই যে গুজরাট রাজ্য, এই গুজরাট রাজ্যের উপকূল রেখা বরাবর দীর্ঘতম উপকূল রেখা যে রয়েছে সেটা হচ্ছে 1600 কিলোমিটার জুড়ে,
ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখা কিন্তু রয়েছে 6100 কিমি, তার মধ্যে গুজরাটেই রয়েছে দেখো 1600 কিমি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, কোন উদ্ভিদের শস্য এন্ডোস্পার্ম থেকে তেল পাওয়া যায়? কোন উদ্ভিদের শস্য যেটার নাম হচ্ছে এন্ডোস্পার্ম, যা থেকে তেল পাওয়া যায়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি, সেটা হচ্ছে নারকেল। নারকেলের শস্য থেকে কিন্তু তেল পাওয়া যায়, যেটা কিন্তু এন্ডোস্পার্ম নামে পরিচিত। শাকত্বক বা ফলত্বকগুলো আমরা জেনে নেব। যেমন পেঁপের রয়েছে মেসোকার্প, কলার রয়েছে মেসোকার্প, যে অংশটা আমরা খেয়ে থাকি, আমেরও মেসোকার্প, তরমুজের রয়েছে এন্ডোস্কার্প, শশার রয়েছে এন্ডোস্কার্প এবং বীজ, আপেলের রয়েছে থ্যালামাস, খেজুরের রয়েছে হচ্ছে পেরিকার্প, যে অংশটা আমরা খেয়ে থাকি ফলের, সেই অংশটাকেই বলা হয়ে থাকে শাকত্বক। পরবর্তী প্রশ্ন দেখো, বরোদা। বরোদা শহরের নতুন নামকরণ কি হয়েছে? বরোদা শহরের নতুন নামকরণ কিন্তু করা হয়েছে, ভদোদরা হচ্ছে বরোদা শহরের নতুন নাম। এবার আরও কিছু নতুন নামকরণের সঙ্গে যুক্ত জেনে নেব। যেমন দেখো, ক্যানিং বলা হয়ে থাকে ক্যানিংকে সুন্দরবনের প্রবেশদ্বার, দার্জিলিংকে বলা হয়ে থাকে দেখো পাহাড়ের রানী, মুসৌরিকে বলা হয়ে থাকে পর্বতের রানী, পুনেকে বলা হয়ে দাক্ষিণাত্যের রানী, কোচিকে বলা হয়ে থাকে আরব সাগরের রানী, কলকাতাকে বলা হয়ে থাকে প্রাসাদনগরী, জয়ের শহর কিন্তু বলা হয়ে থাকে হাওড়াকে, ভারতের গ্লাসগো এবং ভারতের শেফিল্ড কিন্তু বলা হয়ে থাকে হাওড়া শহরকে। এবং দেখো, পশ্চিমবঙ্গের ধানভান্ডার বলা হয়ে থাকে বর্ধমানকে, পশ্চিমবঙ্গের রুর বলা হয় দুর্গাপুরকে, ভারতের অক্সফোর্ড মনে রাখবে নবদ্বীপকে কিন্তু বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেছেন? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজেন্দ্র চোল। তিনি কিন্তু বাংলাদেশ আক্রমণ করেছিলেন তার সময়ে। এইবার এই যে রাজেন্দ্র চোল, প্রথম রাজেন্দ্র চোল 1014 থেকে 1044 খ্রিস্টাব্দে বাংলার রাজা প্রথম মহিপাল এবং পূর্ব বাংলার গোবিন্দচন্দ্রকে কিন্তু পরাজিত করেছেন। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি সব থেকে হালকা গ্যাস? কোনটি সব থেকে হালকা গ্যাস? এক্ষেত্রে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হাইড্রোজেন। সব থেকে হালকা গ্যাসের নাম হচ্ছে কি হাইড্রোজেন। এবার আরও কিছু জেনে নেব। যেমন দেখো, ওয়াটার গ্যাসের উপাদান হিসেবে কি কি রয়েছে দেখো, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন। প্রডিউসার গ্যাসে কোন কোন উপাদান পাওয়া যায় দেখো, নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড। কোল গ্যাসে যে উপাদানগুলো পাওয়া যায়, হাইড্রোজেন, মিথেন, কার্বন মনোক্সাইড, ইথিলিন, অ্যাসিটিলিন, বেনজিন। সিএনজিতে পাওয়া যায় দেখো মিথেন, এবং প্রাকৃতিক গ্যাস হিসাবে মিথেন কিন্তু রয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের পরিকল্পিত অর্থনীতির কথা কে প্রথম বলেছেন? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দাদাভাই নওরোজি। তিনি কিন্তু বলেছেন পরিকল্পিত অর্থনীতির কথা। তার পরবর্তী প্রশ্ন দেখে, একটি উভয়ধর্মী অক্সাইড কোনটি? অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ZnO, জিঙ্ক অক্সাইড। এটি হচ্ছে একটি উভয়ধর্মী অক্সাইড। এবার বিভিন্ন মৌল এবং তাদের রাসায়নিক সংকেতগুলো আমরা জেনে নেব। যেমন দেখো, সিলভারের কি রয়েছে Ag, গোল্ড বা সোনার রয়েছে Au, মার্কারির রয়েছে Hg, ম্যাগনেসিয়ামের রয়েছে Mg, ক্যালসিয়ামের Ca, ফসফরাসের রয়েছে P, নিকেলের Ni, বেরিলিয়ামের রয়েছে Be, বিসমাথের রয়েছে Bi, ক্যাডমিয়ামের রয়েছে Cd, এবং রেডিয়ামের রয়েছে Ra, এবং কোবাল্টের রয়েছে Co। পরবর্তী প্রশ্ন দেখো, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে? এক্ষেত্রে অপশনগুলো আগে আমরা পড়ে নেব। অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 9ই ডিসেম্বর 1946 সালে গণপরিষদের প্রথম কিন্তু অধিবেশনটি বসেছিল। এবার এই যে গণপরিষদ রিলেটেড কি পয়েন্টস দেখো, ভালো করে মনে রাখবে। এই যে খসড়া কমিটি বা ভারতীয় সংবিধানের এই খসড়া কমিটির চেয়ারম্যান পদে কে ছিলেন দেখো, প্রথম BR আম্বেদকর। জওহরলাল নেহরু কি ছিলেন দেখো, কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটির চেয়ারম্যান। প্রাদেশিক শাসনতন্ত্র সম্পর্কিত কমিটির চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু। কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি জওহরলাল নেহরু। স্টিয়ারিং কমিটি ভারতের রাজেন্দ্র প্রসাদ ছিলেন এর চেয়ারম্যান। মৌলিক অধিকার, সংখ্যালঘু, আদিবাসী বিষয়ক পরামর্শদাতা কমিটির সর্দার বল্লভভাই প্যাটেল। পরবর্তী প্রশ্ন দেখো, সালেম লৌহ ইস্পাত শিল্পটি কোথায় অবস্থিত? এই সালেম লৌহ ইস্পাত শিল্পটি কিন্তু তামিলনাড়ু রাজ্যে কিন্তু অবস্থিত ভারতের। 1982 সালে সালেমে লৌহ ইস্পাত উৎপাদন কিন্তু শুরু হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র লাম্বা কোন রাজ্যে অবস্থিত? ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র এটি কিন্তু গুজরাট রাজ্যে অবস্থিত। অপশন এ সঠিক উত্তর। এবার আরও কিছু বিদ্যুৎ কেন্দ্র আমরা জেনে নেব। যেমন দেখো, তেহরি জলবিদ্যুৎ কেন্দ্র ভাগীরথী নদীর উপর অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে।
মেসেঞ্জার জলবিদ্যুৎ কেন্দ্র, এটি ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত, ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু অবস্থিত। সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র, এটি কিন্তু ঝাড়খণ্ড বা বিহার রাজ্যে অবস্থিত সুবর্ণরেখা নদীর উপর। সর্দার সরোবর, দেখো সর্দার সরোবর জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত, এটি কিন্তু গুজরাটে অবস্থিত। কোন নদীর তীরে সেটা মনে রাখবে, নর্মদা নদীর তীরে কিন্তু অবস্থিত। তারপরে দেখো জওহর সাগর জলবিদ্যুৎ কেন্দ্র, এটি চম্বল নদীর তীরে অবস্থিত, রাজস্থান রাজ্যে। পরবর্তী প্রশ্ন দেখো, চেতন ভগত, চেতন ভগত নামটি কিসের সঙ্গে যুক্ত? চেতন ভগত হচ্ছে একজন সাহিত্যিক, তাই সাহিত্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত কিন্তু এই নামটি। তারপরে দেখো বিশেষ কিছু নাম আমরা জেনে নেব ভারতের, যেমন রাজেন্দ্র প্রসাদকে ভারতের বলা হয়ে থাকে দেশরত্ন, জি.ভি. যোশীকে বলা হয়ে থাকে কাকা সাহেব, চিত্তরঞ্জন দাসকে বলা হয়ে থাকে দেশবন্ধু, জগজীবন রাম বাবুজি, সীমান্ত গান্ধী বা বাদশাহ খান খাল আব্দুল গফ্ফর খান, বাল্মীকি আদিকবি, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি বা গুরুদেব নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সংবিধান প্রণয়ন, কার্যকর এবং গ্রহণ কর্তৃত্বের উৎস কী? ভারতীয় যে সংবিধানের প্রণয়ন, কার্যকর এবং গ্রহণ, এর উৎস রয়েছে কে? ভারতের জনগণ। ভারতের জনগণ কেন্দ্রিক কিন্তু এই সংবিধান কার্যকর, প্রণয়ন এবং গ্রহণ কিন্তু হয়ে থাকে। এবার দেখো এই যে সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে, এই প্রস্তাবনাতে কিন্তু উল্লেখ রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ রাজ্যের লোকসভা কেন্দ্রের সংখ্যা কয়টি? পশ্চিমবঙ্গ রাজ্যে লোকসভা কেন্দ্রের সংখ্যা রয়েছে কিন্তু 42টি। লোকসভা নির্বাচন কিন্তু হচ্ছে, তাই এই তথ্যটি কিন্তু মনে রাখতে হবে এক্সাম ভিও পয়েন্ট থেকে। আরও কিছু রাজ্য এবং তাদের লোকসভা কেন্দ্রের সংখ্যা আমরা জেনে নেব, যেমন পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারের লোকসভা কেন্দ্র 40, কর্ণাটকে রয়েছে 20, কেরালাতে রয়েছে 20, মধ্যপ্রদেশে 29, ছত্তিশগড়ে রয়েছে 11। পরবর্তী প্রশ্ন দেখো, যে সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল, এটা কিন্তু 1911 সাল হয়ে যাবে সঠিক উত্তর। এই যে 1911 সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল, এটা কার আমলে ছিল? দেখো লর্ড হার্ডিঞ্জ এর আমলে 1911 সালের ডিসেম্বর মাসে যখন বঙ্গভঙ্গ রদ করা হয়, সেই সময় এই রাজধানী স্থানান্তরের কথা কিন্তু বলা হয় এবং কলকাতা থেকে দিল্লিতে কিন্তু রাজধানী স্থানান্তর করা হয়। এই ছিল তোমাদের আজকের এই ক্লাস, গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু আর দেরি না করে অতি অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু খুব তাড়াতাড়ি যোগাযোগ করে নেবে। এবং তার সঙ্গে বলছি, আজকের এই ক্লাসের যদি কেউ পিডিএফ পেতে যাও তাহলে কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে হবে। এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করে রাখবে। প্রত্যেককে থ্যাংক ইউ, এখানে শেষ করলাম। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই। এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।